একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে। বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। এর আগের ভিডিওতে বলেছিলাম যত কাণ্ড কাঠমান্ডুতে, আসলে কত কাণ্ড কাঠমান্ডুতে, কি কাণ্ডটাই বা ঘটল সেটির একটি বিশদ আলোচনা করবার প্রয়োজন মনে করেছি। তার কারণ হচ্ছে এরই মধ্যে মঙ্গলবার বিকেলে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে যে কাঠমান্ডু যাওয়া ডিবির প্রতিনিধি দল, তদন্ত দল ফিরে এসেছেন। ডিবি প্রধান হারুনুর রশিদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে যে বিষয়টি, যে অসহায়ত্ব প্রকাশ হলো সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের সঙ্গে নেপালের কাঠমান্ডুর কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তি ছাড়া সেখানে গ্রেপ্তারকৃত সিয়াম হোসেনকে কোনোভাবেই বাংলাদেশে আনা সম্ভব হবে না। হ্যাঁ, তিনি আশা করছেন ডিপোর্ট করে দেওয়া বা পুশিং করলে অন্য কোনো দেশের নাগরিক সেই দেশে অবৈধভাবে প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে ওই কান্ট্রি, অরিজিন কান্ট্রির যে ব্যক্তিটিকে পুশিং করতে পারে বা ফিরিয়ে দিতে পারে বা ফেরত দিতে পারে। ডিবি প্রধান সেটির একটি ক্ষীণ সম্ভাবনা দেখছেন। হয়তোবা সিএম হোসেনকে ডিপোর্ট করে দেওয়ার বা পুশিং করার একটা সুযোগ থেকে থাকতে পারত, কিন্তু কলকাতায় যে হত্যা মামলাটি হয়েছে ভারতের মাটিতে, সে হত্যা মামলার অন্যতম আসামি কিন্তু এই সিয়াম হোসেন। এরই মধ্যে কলকাতা সিআইডি কিন্তু কাঠমান্ডুর কাছে সিয়াম হোসেনকে পাওয়ার একটা আবেদন করেছেন। এখন সিদ্ধান্ত নেবে কাঠমান্ডু কাকে দেবে সিয়াম হোসেনকে, বাংলাদেশকে দেবে না ভারতকে দেবে। ভারতকে দেবার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ ভারতের সাথেই একমাত্র নেপালের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই বন্দি বিনিময়ের আলোকেই সিয়াম হোসেনকে ভারতে দিতে পারেন তেমন একটি ইঙ্গিত ডিবি প্রধান হারুনুর রশিদ করেছেন শাহজালাল বিমানবন্দরে নেমেই তদন্ত শেষে। আমরা একটু শুনি। একটি দেশে যখন অন্য একটি দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে, তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পুশব্যাক করে বা ডিপোর্ট করে মানে ওই তার মানে কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে। যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো হারুনুর রশিদের বক্তব্য অনেকটা পরিষ্কার। যদি সিয়াম হোসেনকে কাঠমান্ডু ভারতের কাছে তুলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ভারতে যদি সিয়াম হোসেন আসে বা ভারত যদি সিয়াম হোসেনকে নিয়ে আসতে পারে এই আনোয়ার আজিম আনার হত্যা মামলা তদন্তের স্বার্থে, জিজ্ঞাসাবাদের স্বার্থে, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে গিয়ে সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করবার একটি সুযোগ থেকে থাকতে পারে। কারণ এর মধ্যে এইখানে যে বাংলাদেশে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, সিলাস্তি রহমান, সাজিব, আমানুল্লাহ আমান বা শিমুল ভূঁইয়া যেই হোক, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে ভারতের একটি প্রতিনিধি দল তারা জিজ্ঞাসাবাদ করে চলে যায় এবং বাংলাদেশও কিন্তু 26 মে ডিবির তদন্ত দল ভারতে গিয়ে সেখানে যে জিহাদ হাওলাদার আছে তাকে জিজ্ঞাসাবাদ করে। এখন সিয়াম হোসেনকে যদি নেপাল থেকে ভারত আনতে পারে, তাহলে বাংলাদেশের ডিবির প্রতিনিধি দল চাইলে সিয়াম হোসেনের সঙ্গে কথা বলতে পারে এবং তাকে জেরা জিজ্ঞাসাবাদ করতে হয়তোবা কলকাতায় যাবার একটি সুযোগ থাকতে পারে। এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একটির পর একটি আসলে জটিলতা তৈরি হচ্ছে। ঘটনা ঘটেছে কলকাতায়, মানুষ বাংলাদেশের, এক আসামি রয়েছে কলকাতায়, 3 আসামি বাংলাদেশে, আরেক আসামি নেপাল, আরেকজন যে মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে আকরারুজ্জামান শাহীন, সে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ এই ঘটনাটি একটির পর একটি প্যাঁচ লেগে আছে এবং এই প্যাঁচ ছোটানো একটু দুরূহ, একটু কষ্টসাধ্য, কারণ প্রত্যেকটি দেশের নিজস্ব একটা আইনি ব্যবস্থা রয়েছে, একটি আইনি কাঠামো রয়েছে। বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। বাংলাদেশের সংসদ সদস্য হোক, বাংলাদেশ সরকারের একটা আবেগের জায়গা, তার সংসদ সদস্য এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই জন্য আবেগের জায়গা, এই মামলাটি খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে, বাংলাদেশের মানুষ জানতে চায় এবং খুনিদের শাস্তি তারা দেখতে চায় খুব দ্রুত। সেই আবেগের জায়গা তো কলকাতাও নেই, সেই আবেগের জায়গায় নেপালও নেই।
কারণ বাংলাদেশের মানুষ ঘটনা নিহত হয়েছে কলকাতায়, মেরেছে আবার বাংলাদেশের মানুষই। এই বিষয়গুলো নিয়ে এমনিতেই ইন্ডিয়ার সরকার, কলকাতা সরকার বিব্রত, ত্যক্ত, বিরক্ত যে তাদের লোক এখানে এসে একটি ঘটনা ঘটিয়ে তাদের নির্বাচনের সময় একটা হই হই রই রই কাণ্ড তাদের মিডিয়াগুলোতে এমনভাবে প্রচার হচ্ছে যে কলকাতার আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই অবনতি যে একজন আরেকজনকে মেরে ফেলছে, সেখানে কোনো তদারকি নেই। সুতরাং আমরা আবেগের বশবর্তী হয়ে এই মামলা যত দ্রুতই নিষ্পত্তি চাই না কেন, কলকাতার পক্ষ থেকে অত আবেগটা নেই, থাকবার কথাও না, কারণ নিহত হয়েছে সেই লোকটাও তাদের না, যারা মেরেছে তারাও তাদের না। এরপরে আবার রয়েছে বন্দি বিনিময় চুক্তি, ভারতের সঙ্গে রয়েছে আমেরিকার চুক্তি, ভারতের সঙ্গে রয়েছে নেপালের চুক্তি, বাংলাদেশের সঙ্গে শুধু রয়েছে ভারতের চুক্তি। এখন এই মামলা আমরা অর্থাৎ বাংলাদেশ পার্ট যত দ্রুত শেষ করতে চাবে, ভারতের পক্ষ থেকে অত দ্রুত শেষ করার তাগিদ কেন অনুভব করবে তারা, সেটি আসলে প্রশ্ন। আর সেখানে যদি হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলা যদি সবাইকে শাস্তিরও বিষয় থাকে, অত দ্রুত শাস্তি দিয়ে এই আসামিদেরকে বাংলাদেশে পাঠানো একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং জটিলতা, আইনি জটিলতা রয়েছে। একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে, দাবি করে, তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে। পিকে হালদার হাজার হাজার কোটি টাকা নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সে প্রথমে কানাডায় ছিল, পরে ভারতে সে গ্রেফতার হয়েছে। বাংলাদেশের আদালত কিন্তু পিকে হালদারকে এরই মধ্যে সাজাও দিয়ে দিয়েছে তার অনুপস্থিতিতে, কিন্তু তাকে কিন্তু কলকাতা থেকে আনা যায়নি, কারণ তার বিরুদ্ধে কলকাতার আদালতে মামলা চলছে, মামলা রয়েছে। সুতরাং যে যেখানেই গ্রেপ্তার হোক তাকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা, এগুলো অনেক আইনি জটিলতা রয়েছে। বাংলাদেশের মানুষ বা যারা খুবই আবেগের বশবর্তী হয়ে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি আশা করছে বা প্রত্যাশা করছে, আসলে সেই সুযোগটি এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে বন্দি বিনিময় চুক্তি না থাকবার কারণে। বাংলাদেশের সাথে শুধুমাত্র ভারত এবং থাইল্যান্ডের সঙ্গে তো বন্দি বিনিময় চুক্তি রয়েছে, খসড়া আলোচনা চলছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে বা অন্যান্য মিয়ানমারের সাথে, কিন্তু এই দুটি দেশ ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় নানান কারণে আসলে আইনি জটিলতায় পড়ছে এবং আসামিদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশে শাস্তির মুখোমুখি করা একটা জটিল প্রক্রিয়ায় পৌঁছে গেছে।